প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমার ছোট্ট পরিবার গল্প শোনাবো বলে এই পরিবারে আপনাকে স্বাগত। আমি শিবানী। প্রথমেই বলে রাখি, আজ আমার গলার অবস্থা ভীষণ খারাপ। তবু শ্রী স্বপন কুমার রচিত রহস্য উপন্যাস অন্তরালের পরবর্তী অংশ নিয়ে আজ হাজির হয়েছি। চলুন শুরু করা যাক অন্তরালের পরবর্তী অংশ। 5. প্রতুলের জবান। দীপক অনেক কষ্টে হাসি চেপে রাখল মিস্টার পট্টনায়কের কথাটা শুনে। তিনি তখন বলছিলেন, না মশাই, আপনারা যত ভালো ভালো লোকেদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করলেন, সহজেই কাজ মিটিয়ে নিলেন, আর আমার বেলায় যত সব হাড় জিরজিরে পেট চাপা লোকগুলোকে ফেললেন। তার মানে অবনী হালদার তো কথাই বলতে চায় না। আধ ঘন্টা পরে বললে সে নাকি বিচের সুন্দর হাওয়া ও পূর্ণিমা চাঁদ দেখে বিচের উপর খবরের কাগজ পেতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে রাত 11:30টায়, তখনই সে ফিরে আসে। আর ন্যাশনালের হরেকৃষ্ণ শেঠ, লোকটা তো প্রথমে তেড়ে আসে, বললে বেশ করেছি, দেরি করেছি, আইনত যা করতে পারে করুন। লোকটা নাকি কলকাতার এক দুধে উকিলের মোহরি। সর্বনাশ। তারপর স্বীকার করলে যে 11:25 সে ফেরে, কোনো কারণে 25 মিনিট লেট হতে পারে। তার সঙ্গে খুনের সম্পর্ক কি? তাহলে তো এক্ষেত্রে করারও কিছু নেই। আর অচিন্ত ঘোষ, সে বললে সে নাকি কোনো হোটেলে খাবার খেতে ঢুকেছিল, সঙ্গে ছিল এক বান্ধবী, তাই একটু দেরি হয়। সে ফেরে 11:22। আর ডক্টর বিমল গুপ্ত, সে লোকটাও ভয়ঙ্কর। ভেবেছিলাম ডক্টর মানুষ, লোক হিসেবে ভালোই হবেন। তা তিনি হলেন কিনা ফিলোসফিতে ডক্টরেট, মানে ডক্টর অফ ফিলোসফি। শুধু বললেন যে তিনি বিচে বসে জগন্নাথ দেবের লীলার কথা, মাহাত্ম্যের কথা ধ্যান করছিলেন। ধ্যান? হ্যাঁ। তা কত রাতে ধ্যান ভাঙে? প্রায় 11:30টায়। তিনি ফিরে আসেন 11:50। আবার দীপক অনেক কষ্টে হাসি চেপে রাখতে বাধ্য হলো। তাহলে উনি খুনি হতে পারেন না, তাই না? মনে হয় না। রতন হাসি চাপতে পারছিল না। তবে ঠিক এই সময় মনোহর বাবুকে নিয়ে প্রতুল বাবু ঘরে ঢুকল। এরা আসার পরই প্রতুল বেরিয়ে গিয়েছিল এদের নির্দেশে তাকে ডেকে আনার জন্য। আসুন আসুন, দীপক বললেন। বসুন প্রতুল বাবু, আপনাকে অনেক কিছু জিজ্ঞাস্য ছিল, কিন্তু আপনার মানসিক বিপর্যয়ের কথা ভেবে আমরা আবার আজ এসেছি। কয়েকটি বিষয় আমাদের সাহায্য করতে হবে প্রতুল বাবু। প্রতুল বাবুকে গতকালের তুলনায় অনেক স্বাভাবিক বলে মনে হলো। সে বললে, বলুন, আমার সাধ্যে কুলালে নিশ্চয়ই করব। দীপক বললে, প্রথম কথা, নাইট ডিউটিতে বের হবার সময় আপনার স্ত্রী নিশ্চয়ই বেশ ভালোভাবে দরজা বন্ধ করে শুয়েছিলেন, তাই না? প্রতুল বললে, শুধু কাল বলে নয়, প্রতিটি রাতেই ও দরজা বন্ধ করে জানলায় এসে দাঁড়াতো, হাসতো, তারপর আমি যেতাম। এমনিতেই ও একটু ভীতু ছিল। তাছাড়া বিদেশে বাঙালি মেয়ে, বোঝেন তো ব্যাপারটা। অপরিচিত লোক তো দূরের কথা, পরিচিত লোককেও চট করে দরজা খুলে দেবে না বলেই আমার বিশ্বাস। দীপক একটু থেমে বললে, পরিচিত লোকের মধ্যে আপনি কিছু মনে করবেন না প্রতুল বাবু, সবাইকে সন্দেহ করা আমাদের অভ্যাস। আমি বলতে চাই, পরিচিত লোকের মধ্যে এমন কে আছেন যারা আপনার অনুপস্থিতিতে আপনার বাড়িতে এলে স্ত্রী দরজা খুলে দিতে দ্বিধাবোধ করবেন না?
প্রতুলবাবু বললেন, সেরকম অবশ্য বেশ কয়েকজনই আছেন, তবে রাতে তাদের দরজা খুলে দেবে কি না সেই বিষয়ে সন্দেহ আছে। বেশ বেশ, তা হয়তো দেবেন না উনি, কিন্তু দিনের বেলা কাদের উপস্থিতি সন্দেহজনক নয়। প্রথম ধরুন বিলাস, ওর ভাই। আচ্ছা, তিনি কি অবিবাহিত? দীপক জিজ্ঞাসা করল। হ্যাঁ, একাই সে পুরীতে থাকে। প্রথম প্রথম সেই তো রাতে এখানে শুতো আমার নাইট ডিউটির সময়। ও আচ্ছা আচ্ছা, মিস্টার পটনায়ক, বিলাসবাবুকে কি এ খবর জানানো হয়েছে? না, জানাবো। যাক, তার কথা বাদ দিন। আর কেউ? আর একজন মাঝে মাঝে আসতেন, সিফেস হোটেলের ম্যানেজার, খুব ভালো লোক, তাকে আমরা কাকাবাবু বলি। তার বয়স প্রায় 70, তার পক্ষে এভাবে খুন করা সম্ভব নয়। আর কেউ? প্রতুলবাবু বললেন, আর আমার কোয়ার্টার ওয়ার্কসের দুজন বন্ধু, সুনীল সেন আর বিজলী ভার্মা। কতদিনের আলাপ আপনাদের? তা বছর দুয়েক তো হবেই, বিয়ের আগে থেকেই আলাপ। কি রকম বয়স ওদের? দুজনেই প্রায় আমার সমবয়সী। দুজনেই বিবাহিত? না, বিজলীবাবু অবিবাহিত। সুনীলবাবু বিয়ে করেছেন 5-6 মাস আগে ভুবনেশ্বরে। স্ত্রী কি এখানে আছেন? না, প্রায় 1 মাস হলো স্ত্রী পিতৃগৃহে গেছেন। ও, বলে দীপক সিগারেট বের করে সবাইকে অফার করল। পট্টনায়ক ছাড়া সকলেই নিল। দীপক সিগারেট ধরালো। দীপক বললে, দুজনেই কি আপনার সেকশনে, মানে ওয়াটার ওয়ার্কসে আপনার সেকশনে কাজ করতেন? হ্যাঁ, ওদের দুজনের নাইট ডিউটি ছিল। ওদের কখন কখন দেখতে পেয়েছিলেন? বিজলীবাবু যে ঘরে কাজ করেন সেটা আমার পাশের ঘর, মাঝে কাঁচের দরজা। আমি যখনই মুখ তুলেছি তখনই তাকে দেখেছি। আর সুনীলবাবু? তিনি যেখানে কাজ করেন তা আমার ঘর থেকে দূরে, তবে রাত প্রায় 11:30টায় একবার সেখানে গিয়েছিলাম। আমি তখন তাকে সিটে দেখিনি। তাই নাকি? দীপক ভুরু কুঁচকে চিন্তা করলো একটু সময়, তারপর বললে, মিস্টার পট্টনায়ক, তাহলে আর একটা কাজ আপনার বাড়ল। পট্টনায়ক বললেন, কি রকম? প্রথমত সুনীলবাবুর বাড়িতে খোঁজ নিন, তিনি সেখানে আছেন কিনা। দ্বিতীয়ত অফিসে একবার ওই সেকশনের ইনচার্জের কাছে খবর নিন, সেদিন রাতে উনি কখন কখন ডিউটিতে ছিলেন। আচ্ছা। দীপক আবার জিজ্ঞাসা করল, এবারে বলুন প্রতুলবাবু, আর কেউ? আর কাউকেই তো তেমন। মিস্টার পট্টনায়ক হেসে বললেন, একটি নাম কিন্তু বাদ দিলেন প্রতুলবাবু। কে? আমার মনে হয় আপনার অনুপস্থিতিতে আমি কয়েকবার আগমনী দেবীর হাতে চা খেয়ে এসেছি। ও আপনি? বলে তিনি থামলেন। দীপক বললে, আচ্ছা, মনোহর বাবুর সঙ্গে আগমনী দেবীর? মনোহর বাবু বাধা দিয়ে বললেন, আজ্ঞে না, যদিও পাশের বাড়িতে থাকি তবু 5 কাজে ব্যস্ত থাকি বলে তেমন আলাপ হয়নি আমার সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, আপনি তো এখানে অনেকদিন আছেন, তাই না মনোহর বাবু? দীপক বললে, প্রায় 20-22 বছর হবে। তখন এখানে স্থায়ী বাঙালি বাসিন্দা প্রায় ছিলই না।
দীপক বললে, কালকের ব্যাপারটা নিশ্চয় খুব বৃষ্টি লেগেছে আপনার, তাই না? পাশের বাড়িতে এরকম ঘটনা। বাহ, তা লাগবে না? অসুখে ভুগে যদি কেউ মারা যায় সে আলাদা কথা, আর এই একেবারে জল জ্যান্ত মানুষ খুন, এ যেন ভাবাই যায় না। আচ্ছা, আপনি তো কাল বললেন রাতে ভালো ঘুম হয় না আপনার। কাল রাত কটায় শুয়েছিলেন? 10:30টার মধ্যেই শুয়েছিলাম, কিন্তু তারপর তপনের চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম হয়নি। তপন কি খুব জোরে চিৎকার করে? হ্যাঁ। 11টার পর কোনো শব্দ টব্দ শোনেননি আপনি? শুনেছি, দরজা খোলার শব্দ একবার শুনি, তারপর আর কোনো শব্দ শুনিনি। কিচ্ছু না, ধরুন সামান্য একটু ধস্তাধস্তির বা ওই রকম কোনো শব্দ? খুব সম্ভব তখন আমার একটু তন্দ্রা মতন এসেছিল, সেই সময়। কি মনে হচ্ছে একটা চিৎকার শুনে চমকে উঠেছিলাম। এবারে বেশি চিন্তা করে বলুন, দরজা খোলার শব্দ শোনার আগে পর্যন্ত আপনি বেশ সজাগ ছিলেন, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই ছিলাম। দরজা খোলার আগে কোনো গন্ডগোল বা শব্দ আপনার কানে আসেনি? না, তেমন কিছু শুনিনি, বেশ মনে আছে আমার। কিন্তু গ্রিন হোটেলে একজন ভদ্রলোক বললেন ওই সময় একটা চাপা আর্তনাদ শুনতে পেয়েছিলেন, অথচ আপনি পাশেই থাকেন। তাহলে তার দরজা খোলার পর, বললাম না, একটা শব্দে তন্দ্রা টুটে গেল আমার। মিস্টার পটনায়ক অবাক হয়েছিলেন দীপকের প্রশ্ন শুনে। এবারে বুঝলেন দীপক কথা বের করার জন্য মিথ্যা বলছিল। এবার আর নয়, এখন উঠতে হবে আমাদের মিস্টার পটনায়ক। এক্ষুনি উঠবেন? হ্যাঁ, একটু দরকার আছে। আর কোনো কথা? বিশেষ প্রয়োজন দেখি না। প্রতুলবাবু বললেন, সামান্য একটু চা? না থাক, তাছাড়া আমি চায়ের খুব বেশি ভক্ত নই, বিশেষ করে আপনার এই অবস্থায়। ওরা বেরিয়ে এলো। বাইরে এসে দীপক বললে, তাহলে মিস্টার পট্টনায়ক আপনার কাজ শেষ করুন। আচ্ছা, কিন্তু কি যেন দরকার ছিল আপনার বললেন? দীপক হেসে বললে, সে তেমন কিছু নয়। দরকার আছে অবশ্য, তবে তা হলো সাগরের নির্মম বায়ু সেবন। থতমত খেয়ে মিস্টার পটনায়ক বললেন, তার মানে? মানে আবার কি? মাথাটা ঠান্ডা করতে হবে না? আমি কি এখানে তদন্ত করতে এসেছি নাকি এসেছি বেড়াতে? তা তো জানি। দীপক ততক্ষণে হনহন করে চলতে শুরু করে দিয়েছে। রতনকে মিস্টার পটনায়ক বললেন, আচ্ছা, ভদ্রলোকের মাথার কি কোনো গোলমাল আছে? রতন হাসতে লাগলো, বললে, কলকাতা পুলিশের হোমরা চোমরারা তো সেই রকমই বলেন। কি জানি বাপু, আমরা হচ্ছি সত্যিকারের ভালো মানুষ, এসব ডিটেকটিভি পেঁচ বুঝি না মশাই। রতন বললে, এবারে ঠিক ধরেছেন। মানে? মানে মনটা যখন ওর নানা চিন্তায় খুব ভারাক্রান্ত থাকে তখন ও ওই রকম করে থাকে। তাই নাকি? হ্যাঁ, আমি তো অনেক দিন ধরে দেখছি, তাই সাময়িকভাবে ও মনকে ফ্রেশ করে নিতে চায়। তা ভালো, তবে দেখবেন এবার অতি সহজেই সব রহস্যের জট খুলে যাবে। তবে তো ভালোই। কি জানি মশাই,
আপনাদের কাজ আপনারাই বোঝেন ভালো। দীপক দূর থেকে চিৎকার করে বললেন, কাল আসবেন মিস্টার পটনায়ক? আচ্ছা, জোরে জোরে বললেন মিস্টার পট্টনায়ক। আর তখন তপনকে সঙ্গে আনবেন, তার কাছে আরো অনেক কিছু জানতে হবে। ঠিক আছে। দীপক তখন জোরে জোরে পা চালালো। রতনও অনুসরণ করল। মিস্টার পট্টনায়ক ফিরে চললেন। 6. ভীতি প্রদর্শন ও আক্রমণ। হোটেলে ফিরতে 8টা বেজে গেল। হোটেলের ম্যানেজার বললেন, ও দীপক বাবু, দিনরাত্র বাইরে ঘুরে বেড়ান, এদিকে যে একটা চিঠি এসে পড়ে আছে। চিঠি? হ্যাঁ, দেখুন না। দেখি বলে দীপক তুলে নিল সেটা। খামের চিঠি। দীপক বললে, বোধহয় তন্দ্রা লিখেছে। রতন বললে, কি করে বুঝলি? নীল খাম দেখছি, উপরে টাইপ করা নাম দেখছি। তা হবে হয়তো। দীপক খামটা খুলল, কিন্তু চিঠিটা পড়ে সে বিরক্ত হলো। রতন বলল, কি হলো? চিঠিটা আগাগোড়াই টাইপ করা, বেটা চালাক আছে। তোর কথার অর্থ বুঝছি না। দীপক চিঠিটা রতনের দিকে এগিয়ে দিয়ে বললে, পড়ে দেখ না সবটা। দেখি। রতন চিঠিটা পড়ল। তাতে লেখা, প্রিয় দীপক বাবু, আপনি দুদিনের জন্য এখানে বেড়াতে এসেছেন মাত্র, তাহলে কেন এভাবে খুনের ব্যাপারে নাক গলাচ্ছেন? আপনি ভারত বিখ্যাত গোয়েন্দা, আপনি এ কেসে মাথা না গলালে পুলিশের সাধ্য নেই যে তারা আমাকে ধরতে পারে। তাই আমি অনুরোধ করছি, আপনি এ কেসে আর মাথা ঘামাবেন না। তবে এটা আমার অনুরোধ, যদি এই অনুরোধ না শোনেন তাহলে আমার জীবনে খুনের সংখ্যা আর একটি বাড়াতে হবে। আশা করি আমার কথাটা আপনার ভালোভাবে মনে থাকবে। ইতি জনৈক বন্ধু। রতন চিঠিটা ভালো করে দেখে বলল, লোকটা হাতের লেখা লুকাবার জন্য টাইপ করেছে চিঠিটা। তবে তবে কি? একটা সূত্র আছে এতে। ব অক্ষরগুলো ভাঙা ভাঙা মতো, তাই না রতন? হ্যাঁ, এমনি টাইপরাইটার কোথায় আছে তা একটু খোঁজ করলেই জানা যেতে পারে। সে চেষ্টা করার হয়তো প্রয়োজন হবে না। কেন? রাতের বেলা এসব কথা থাক, খেয়ে দে ঘুমিয়ে নে, পরে সব শুনবি। আচ্ছা। রতন বাধ্য হয়ে চুপ করল। গভীর রাত। দীপক ও রতন ঘুমিয়েছিল হোটেলের নিজেদের ঘরে। জানালা খোলা ছিল, জানলা দিয়ে দূরে সি বিচ দেখা যায়। চাঁদের আলো পড়েছে। আজ পূর্ণ চন্দ্র নেই, তবে আধখানার চেয়ে বড় চাঁদ আকাশে। হঠাৎ দীপকের ঘুম ভেঙে গেল। সে রতনকে একটা খোঁচা দিল। রতন উঠে বসল। দীপক ইশারায় রতনকে চুপ করে থাকতে বললে। তারপর সে মাথার বালিশের তলা থেকে পিস্তলটা বের করল। তাতে দুটো কার্তুজ ফিট করে জানলার কাছে এগিয়ে গেল ধীরে ধীরে। দেখা গেল ঠিক তাদের জানলার নিচে এসে দাঁড়িয়েছে একজন লোক। পরনে তার শুটের উপরে ওভারকোট, কিন্তু দুটোই এমনভাবে পরা যে তার ভিতর দিয়ে চেনা যায় না লোকটা কে। লোকটা দীপককে জানালায় দেখেই একটা ছোঁড়া ছুঁড়ে মারল। দীপক সাঁ করে সরে গেল এক পাশে,
সঙ্গে সঙ্গে খট করে ছোড়াটা এসে জানলার বাইরের কাঠে আটকে গেল। দীপক পিস্তল তুলল লোকটাকে লক্ষ্য করে, কিন্তু লোকটা ছোড়াটা ছুঁড়ে দিয়েই হঠাৎ ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। দীপক গুলি করল না। সে জানতো পিস্তলের গুলি অত দূরে গিয়ে লোকটার গায়ে লাগবে না কখনোই। লোকটা ছুটতে ছুটতে পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল। রতন বললে, কে লোকটা? আমাদের শত্রুপক্ষ তা তো বেশ বোঝা যাচ্ছে, তবে কে তা বোঝা কঠিন। তা তো বটেই, কিন্তু এত দূর থেকে ছোঁড়া ছুঁড়ে মারল কেন? দীপক একটা রুমাল দিয়ে ছোঁড়াটা তুলে নিল জানলা থেকে। সেটা ঘরের মধ্যে টেবিলের উপরে রেখে দিয়ে আলো জেলে পরীক্ষা করতে লাগলো। কি দেখছিস দীপক? দেখছি ছোঁড়াটা সাধারণ ছোঁড়া নয়, এটা ছুঁড়ে মারার ছোঁড়া। তাই নাকি? আর একটা জিনিস, ছোঁড়ার আগায় তীব্র বিষ মাখানো আছে। কেন? যাতে এটা লাগলেই আমি অক্কা লাভ করি, এই ছিল উদ্দেশ্য। খুন করতে চেয়েছিল তোকে? হ্যাঁ। সর্বনাশ। সর্বনাশ নয় ভাই, ধরা পড়ার ভয় কার না থাকে বল? তা তো বটেই, তাই খুনি যে এটা মারবে না কেন, তাই তো ভাবার কথা। রতন কোনো উত্তর দিল না। দীপক বলল, শুয়ে পড়। জানলাটা বন্ধ করে দেবো? দরকার নেই। ভাগ্যে মৃত্যুবিধান না থাকলে কেউ মারতে পারে না। তা তো বটেই। যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই ভাই। কাল পটনায়ককে একথা বলবি? কি লাভ বলে? তার চেয়ে চুপ করে ঘুমোতো। রতন শুল, কিন্তু কিছুতেই সে রাত্রে আর ভালো ঘুম হলো না। দীপক কিন্তু সত্যিই ঘুমিয়ে পড়ল। তাকে দেখলে কেউ বলবে না যে তার উপর কিছুক্ষণ আগে এত বড় একটা ঝড় বয়ে গেছে। 7. মানুষ নিখোঁজ আর একটি হত্যা। পরদিন সকাল। রতন তন্দ্রাকে চিঠি লিখছিল। দীপক কাগজ থেকে মুখ তুলে বললে, কিরে, কি লিখলি আমার বান্ধবীকে? পড়ব? পড় না। রতন পড়তে লাগলো। তন্দা দেবী, আমরা আগের চিঠির উত্তর এখনো পাইনি। হয়তো খুব ব্যস্ত আছেন বলেই আমার মনে হয়। আমরা 2-1 দিনের মধ্যেই ফিরতাম, কিন্তু ইতিমধ্যে এখানে একটা হত্যাকাণ্ড হয়ে গেছে, আর দীপক তার স্বাভাবিক অভ্যাসবশত তাতে নাক গলিয়ে বসে আছে। মিস্টার গুপ্ত বা মিস্টার সেনের সঙ্গে দেখা হলে বলবেন আমাদের ফিরতে কিছু দেরি হবে, অন্তত 5-6 দিন তো বটেই। তার কারণ এখনো খুন নিয়ে কোনো সঠিক থিওরি দীপক খাড়া করতে পারেনি বলে মনে হয়। তবে এর মাঝে আমাদের উপর এক দফা আক্রমণ হয়ে গেছে কাল রাত্রে, আর ভয় দেখানো চিঠিও পেয়ে গেছি। তাতে মনে হয় দীপক শিগগিরই সফল হবে। ক্রিমিনালরা পিছনে লাগলে দীপকের কাজের নেশা বেড়ে যায়, জানেন তো। আজ এইখানেই শেষ করছি। প্রীতি অন্তে, রতনলাল। চিঠি পড়া শেষ করে রতন বললে, কোনো ভুল কথা নিশ্চয় লিখিনি? তা লিখিসনি, তবে তুই বেশ গুছিয়ে চিঠি লিখতে পারিস রতন। কেন, তুই পারিস না? আমি সব কথা গুলিয়ে ফেলি। তা তো ফেলবি, সবসময় অন্যদিকে মন থাকলে কি আর গুছিয়ে চিঠি লেখা যায়? তা বটে, তবে একটা কথা।
কি? কেসের কথা বাদ দিলেও মিস্টার পট্টনায়ক লোকটিকে যতটা সরল বলে মনে হয় ততটা সরল উনি নন। এ কথার মানে তুই ভেবে দেখ না। তা বটে, মনে হয় যেন তিনি কোনো কথা সবসময় চেপে যাচ্ছেন। ভেরি গুড, ঠিক ধরেছিস। দীপক হয়তো আরো কিছু বলতো, কিন্তু তার আগেই সিঁড়িতে ভারী জুতোর শব্দ শোনা গেল। দীপক তাই চুপ করতে বাধ্য হলো। আসুন আসুন মিস্টার পট্টনায়ক, বসুন। তারপর তপন কোথায়? আসছে, কিন্তু আসল ব্যাপার শুনুন বলে মিস্টার পট্টনায়ক বসে পড়লেন। নিবেদন করুন। সুনীল বাবুকে পাওয়া যাচ্ছে না। তার মানে নিখোঁজ? তাই তো দাঁড়াচ্ছে। সেদিন রাতে তিনি অফিসে যাননি, তারপরেও না। বাড়িতে গিয়েও দেখি দরজা সেই তালাবন্ধ। পাশের বাড়ির লোক বললে তিনি সন্ধ্যায় চলে যান, মানে খুনের দিন সন্ধ্যায়, আর ফিরে আসেননি। দীপক শুধু নিঃশ্বাস ফেলে বললেন হুঁ। তারপর সিগারেট ধরল। মিস্টার পট্টনায়কও একবার নস্যি নিলেন। বললেন, কেসটা জটিল হয়ে উঠেছে, তাই না? ভাববার কথা বটে, কিন্তু শুধু সেই কারণেই আমি ছুটে আসিনি মিস্টার চ্যাটার্জি। তবে কাল রাতে ফাইল নাড়তে নাড়তে প্রায় 1 বছর আগেকার এমনই একটা খুনের কেস আমার মনে পড়ে গেল। তাই নাকি? কি ব্যাপার বলুন তো? সেটাও নারী হত্যা। ফাইল পড়ে দেখলাম এই কেসের সঙ্গে তার প্রচুর মিল আছে। মিল আছে মানে কি ধরনের মিল? আমি সব টুকে এনেছি। ওই ভদ্রমহিলার নাম রমলা দেবী। তিনিও সুন্দরী ছিলেন। স্বামীর সঙ্গে পুরীতে বেড়াতে আসেন। এখানে 1 মাস থাকবেন স্থির ছিল, কিন্তু দিন 15 থাকার পর এক রাতে গলা টিপে তাকে হত্যা করা হয়। তার স্বামী সেদিন শুধু ওই সময়ের জন্যই কি একটা বিশেষ কাজে বাইরে যান। আরো মিল এই যে সে রাতটাও ছিল পূর্ণিমার রাত। দীপক যেন নিজেকে সংযত রাখতে পারছিল না। সে বললে, সে কেসের ফাইলটা কি দেখা যায় না মিস্টার পট্টনায়ক? তা যাবে না কেন, চলুন না আমার সঙ্গে। খুব গোপনীয় ব্যাপার বলে আমি সঙ্গে আনিনি সে ফাইলটা। চলুন যাই বলে 2-3 মিনিটে তৈরি হয়ে নিয়ে দীপক বেরিয়ে আসে। এক্ষুনি যাবেন? নিশ্চয়ই। ওরা বের হয়ে পড়ল। ফাইলটা দেখতে লাগলো দীপক। রমলা দেবীর একটা ফটো ছিল। সুন্দরী নারী, তাতে কোনো সন্দেহ মাত্র নেই। প্রথমে মৃত্যুর বিবরণ। বয়স আন্দাজ 25। 1 বছর বিবাহিতা। উজ্জ্বল গৌরবর্ণ, দীর্ঘ কেশ, চিবুকে তিল ছিল। একা থাকতে ভালোবাসতেন না, একটু ভীরু ধরনের ছিলেন তিনি। সেই রাতে পথে পাহারা ছিল হিরু বর্মন আর তপন। তারপর কয়েকজনের জবানবন্দি। তপনের স্টেটমেন্ট উচ্ছ্বাসে পরিপূর্ণ ছিল। তপন প্রথমে মৃতদেহ দেখতে পায়। হিরু বর্মনের স্টেটমেন্ট, দুজনে একসঙ্গে টহল দিচ্ছিলে কি? না, তপনের দিকটা তপন, অন্য দিকটায় আমি। কি করে প্রথম বুঝতে পারলে? চিৎকার শুনেই আমি দৌড়ে আসি। এসে দেখি ঘরে মৃতদেহ পড়ে আছে। দরজার সামনে তপন দাঁড়িয়ে। আমাকে বললে, ধরতে পারলাম না ভাই, জাপটে ধরেছিলাম লোকটাকে। ওর জামা কাপড়ের অবস্থা তখন সঙ্গীন।
তারপর তপনের স্টেটমেন্ট। কিরকম দেখতে লোকটা? কালো মতো বেঁটে লোক, মুখটা রং করা ছিল, গায়ে খুব জোর, হাতে ছুরি ছিল। কি দেখে তুমি ছুটে গেলে? রাস্তা থেকে ঘরটা দেখা যায়, দেখি লোকটা রমলা দেবীর মুখ চেপে ধরেছে। আমি যেতে যেতে খুন কমপ্লিট। লোকটিকে গিয়েই জাপটে ধরতে চেষ্টা করি, কিন্তু পারিনি আটকে রাখতে। তারপর ম্যানেজারের জবানবন্দি শুরু হয়েছে। দীপক তার উপরে চোখ বোলাতে লাগলো। কখন তপন গেট দিয়ে ঢোকে? তখনই গেট বন্ধ করতে যাচ্ছিল দারোয়ান। কনস্টেবল মাতালের মতো টলতে টলতে উপরে জোর করে উঠে গেল। তারপর কিছু দেখেন বা শোনেন? হ্যাঁ, ধস্তাধস্তির শব্দ। তখন সারা হোটেল ঘুমিয়ে পড়েছে। উঠে দেখতে আমার তাই সাহস হয়নি। তারপর তার চিৎকার শুনে হোটেলের সকলে উঠে পড়ল। আমিও তখন সাহস পেয়ে ছুটে গেলাম। গিয়ে দেখি কনস্টেবল ঘরের বাইরে দাঁড়িয়ে, ভিতরে মেয়েটা মৃত। কোনো কালো মতো বেঁটে লোককে পালাতে দেখেছেন কি? না, তেমন কোনো লোককে কেউই পালাতে দেখেনি। আচ্ছা, আপনার হোটেলে তখন ওই রকম কোনো বোর্ডার ছিল নাকি? না, তা ছিল না। যতদূর মনে হচ্ছে এখনো নেই। এখানেই ম্যানেজারের স্টেটমেন্ট শেষ। তারপর মন্তব্য। রমলা দেবীর গলায় খুনির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, কিন্তু পুরনো রেকর্ডের সঙ্গে তা মেলেনি। এটা পরিষ্কার বোঝা যায় অ্যাসল্টেশনের জন্যই মার্ডার করা হয়। কোনো টাকা পয়সা বা গয়নাগাটি চুরি যায়নি। এর নিচে মন্তব্য করা হয়েছিল, মার্ডারার নট ইয়েট স্ট্রেসড। তবে দীর্ঘদিন ওই রকম চেহারার বিভিন্ন লোককে পুলিশ ফলো করে, তাতেও কোনো সুফল দেখা যায়নি। এখানেই ফাইল শেষ। 8. আবার হত্যার প্রচেষ্টা। ফাইলটা রেখে দিল দীপক। তার চোখ দুটো তখন চকচক করছিল। রতন বুঝতে পারল তা আশায় ও আনন্দে, যেন সে একটা বড় সূত্র পেয়ে গেছে। দীপক বললে, ফিঙ্গারপ্রিন্ট দুটো একই লোকের কিনা তা দেখবেন মিস্টার পট্টনায়ক। আমার বিশ্বাস তা ভিন্ন লোকের নয়। আচ্ছা, দেখব। আর একটা কথা, এই হারু বর্মন লোকটিকে কি পাওয়া যায় না? মিস্টার পট্টনায়ক বললেন, না, সে আজ প্রায় 6 মাস হলো চাকরি ছেড়ে চলে গেছে। তপনকেও হয়তো পেতেন না। সে এ ব্যাপারে কিছুদিন পরেই 2 মাসের ছুটি নিয়ে কলকাতা গেছিল। ভেবেছিলাম বোধহয় আর আসবেই না। মুশকিল, সে থাকলে হয়তো কিছু প্রয়োজনীয় তথ্য পেতাম। থাকবে, অগত্যা তপনকেই একবার ডেকে দিন। তপন ওখানেই ছিল। ডাকতেই সে এসে উপস্থিত হলো। দীপক প্রশ্ন করল, প্রায় 1 বছর আগেকার রমলা দেবী মার্ডার কেসটার কথা তোমার কিছু মনে আছে তপন? একটুও ইতস্তত না করে তপন বললে, হ্যাঁ, পরিষ্কার মনে আছে। বেশ বেশ, তা সেখানে তুমি যেমন প্রকৃত আততায়ীকে দেখতে পেয়েছিলে, এখানে তেমন কিছু দেখনি বোধহয়। না, তা দেখিনি। মিস্টার পট্টনায়ক বললেন, আমার মনে হয় যে দুটি হত্যার নায়ক একজনই। তোমার কি মনে হয় তপন? তপন চুপ করে রইল। বলো না, তোমার যা মনে হয় তাই বলো। তপন বললে, আমার তা মনে হয় না। কেন? একই জায়গায় 2 বার। তাছাড়া তাকে আমি দেখে ফেলেছি। অত সাহস তার হবে না মনে হয়। দীপক বললে, তোমার কথা সত্যি হতেও পারে,
কিন্তু দুটো হত্যার প্যাটার্ন হুবহু এক, তা কি লক্ষ্য করনি? তপন কথা বললে না। দীপক বললে, আচ্ছা তুমি যেতে পারো। তপন চলে যাওয়ার পর দীপক একটা সিগারেট বের করলো। একটু পরে বললে, মিস্টার পট্টনায়ক, এবার তাহলে আমরা যাই, বিকেলে পারেন তো একবার যাবেন। বাইরে সকালে রোদ বেশ তপ্ত হয়ে উঠেছে। একটা রিক্সাওয়ালাকে হাত নেড়ে ডেকে দীপক বললে, আচ্ছা মিস্টার পট্টনায়ক, রমলা দেবীর স্বামীর নামটা লিখে রাখেননি? না, বিশেষ কিছু দরকার হলে অবশ্য। ঠিক আছে। রিকশায় উঠে বসলো রতন এবং দীপকও। হোটেলের সামনে এসে রিক্সাওয়ালা হাঁপাতে লাগলো। দীপক তখন বালির উপর এসে দাঁড়ালো। স্থানের পুরো উৎসব শুরু হয়েছে তখন। দীপকের মনে পড়ল একটা কবিতা। এখানে অনেক রৌদ্র, তাপ আর চক্রান্তের জাল, ছায়া চাই দাহ মেটাবার। সঙ্গে সঙ্গে তার মনে হলো জীবন আর মৃত্যুর মাঝে সীমা রাখা কত সূক্ষ্ম। সন্ধ্যার ছায়া ঘনালো। রতন চট্টি পায়ে গলিয়ে বললে, চল একটু বেরিয়ে আসি। চল, কাজ এখন মাথায় থাক। তোর তো শুধু কাজের নেশা, কিন্তু এমন কাজ যা করতে পুরীর সব বড় বড় মাথাওয়ালা পুলিশ হিমশিম খাচ্ছে। তা বটে। তোর তো ভালোই হলো রতন। কেন? কদিন বেশ বেড়ানো যাবে এখানে। চল একটু বেরিয়ে আসি। কোথায় বেড়াবি? বালির উপরে বেড়াতে আমার বেশ ভালো লাগে। তবে চল না। দুজনে বেরিয়ে পড়ে। নরম বালির উপর দিয়ে হাঁটতে থাকে দুজন। রতন বলে, চল বিচে গিয়ে ওই কুঞ্জটার পাশে বসি। ওখানে বসতে চাস তুই? হ্যাঁ। দুজনে পাশাপাশি বসে পড়ে। হঠাৎ কুঞ্জের ভিতর থেকে শব্দ ভেসে আসে, দুটি নরনারীর কণ্ঠস্বর। দীপক দেখে ঝাউয়ের কুঞ্জের পাশে বসে যারা, তারা যেন এই বিশ্বজগৎকে ভুলে গেছে। সন্ধ্যার মৃদু আবরণের নিচে ওরা যেন নিজেদের লুকিয়ে রেখেছে। রতন! বসতে বসতে দীপক ফিস ফিস করে কথা বলে উঠল, চুপ, দেখ না। রতনও তাহলে দেখতে পেয়েছে নরনারীটিকে। বালির উপরে আঁচল বিছিয়ে বসে আছে আইডিয়াল লজের বীণা দাশগুপ্ত। ভেবেছে কেউ দেখতে পাবে না, কেউ দেখেও নি। সমুদ্রের অশান্ত গর্জনের পাশে এই একান্ত শান্ত দৃশ্য খুবই স্বাভাবিক। পাশের লোকটিকে চিনতে পারল না ওরা। না, বীণার জামাইবাবু নয়। রতন ধীরে ধীরে বললেন, চল দূরে গিয়ে বসি আমরা। এখানেই বসবো বলে সে মুখের একটা শব্দ করল। বোধহয় শব্দটা শুনেই ঘুরে তাকালো বীণা দাশগুপ্ত। বললে, আপনারা? মানে হ্যাঁ আমরাই। দীপক হাসতে লাগলো। মনে আছে আপনার? নিশ্চয় আছে। বীণা হাসতে লাগলো। হাসির কলধ্বনি শোনা গেল। উনি কে বীণা দেবী? পরিচয় করে দেননি কিন্তু এখনো। লোকে বলে দীপকের চোখ নাকি অন্ধকারের মাঝে জ্বলে, কিন্তু আসলে তা সত্যি নয়। বীণার মুখের অবস্থা দেখার চেষ্টা করেও দীপক তা দেখতে পেল না এই আবছা আধারে। শুধু খানিকটা ছাড়া ছাড়া অসংলগ্ন কথা ভেসে এলো। উনি মানে আমাদের মানে বন্ধু একজন এখানে এসে। বন্ধুর দিকে সোজাসুজি তাকিয়ে দীপক প্রশ্ন করলে, কিছু যদি মনে না করেন আপনার নামটা? অচিন্ত ঘোষ। লোকটা কেমন যেন থমকে যায় মনে মনে। এমনই মনে হলো
বলে, আমি ওইখানে জানি নতুন হোটেলে আছেন, তাই না? হ্যাঁ, মানে অনেকক্ষণ বসে আছি আমরা, আমার একটু দরকার ছিল, মানে বীণা দেবী উঠবেন? চলুন না। দুজনে উঠে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যেই দুজনে যেন হঠাৎ হারিয়ে গেল। সেদিকে তাকিয়ে রতন বললে, লোকটা কিন্তু মোটেই ভালো নয় দীপক, আমি জোর করে বলতে পারি। সবাই তাই বলে বটে। সবাই? রতন ভুরু কুঁচকে বললে। কে আবার কি বললে? না, মানে প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীকে কারো ভালো লাগে না। বাহ, আমি কি বীণা দেবীর প্রেমিক নাকি? মনে মনে ভাবতে দোষ কি? বাহ, তুই আমাকে এত খেলো মনে করিস নাকি? মনে করি না, করতে বাধ্য হই। তোর মুখ চোখ একথা বলে। তা মেয়েটা মন্দ নয় রে। রতন বললে, দূর, প্রেম টেম আমি পছন্দ করি না। আমার দিক থেকে তো আমি খারাপ বলিনি, বলছিলাম কেসের দিক থেকে চিন্তা করে। দীপক হো হো করে হেসে উঠল, বললে, কেস? তোর মতে তাহলে খুনি হচ্ছেন অচিন্ত্যবাবু? মতের কথা উঠছে না, সন্দেহের কথা বলছিলাম। কেন, বীণা দেবী হতে পারেন না? দুজনেই তো সেই রাতের ল ব্রেকার। বীণা মেয়ে মানুষ হয়ে খুন করবে? মানে অসম্ভব বলি না, কিন্তু আমি কিন্তু বলছি রতন। দীপক একটা সিগারেট ধরিয়ে বললে, আঙুলের যে দাগ আগমনী দেবীর গলায় দেখেছি, সেটা যদি পুরুষের হাতের না হয়, তাহলে তুই আমাকে বিশেষজ্ঞ বলিস না, কিন্তু তা না হলে আমি বীণাকেই সন্দেহ করতাম। কেন? কারণ সন্দেহজনক গতিবিধি, তবে খুনি মেয়ে নয়, এটাই রক্ষা। যাকগে, কেস সম্বন্ধে তুই ভাবছিস দেখে আনন্দ হচ্ছে, আর একটু আলোচনা করা যাক। এখানে এখানে আলোচনা কেন? জায়গাটা কি নির্জন নয়? তোর বোধহয় সেই রহস্য উপন্যাসের ভাষা মনে পড়েছে যে দেওয়ালেরও কান আছে, তাই না? বেশি বাড়াবাড়ি করিস না, বইতে তো লেখে তোদের মুখের কথাই। তোরা যে কতটা খুঁতখুঁতে তা তো জানি। দোষ যে ওসব। এ কেসের সবচেয়ে বেশি জরুরি কথা তা হলো মিস্টার পটনায়কের ব্যাপার। তার মানে? মানে আমার এখনো বিশ্বাস উনি কিছু লুকোচ্ছেন আমাকে। হয়তো সব কথা খুলে বলতে তিনি সাহস পাচ্ছেন না। আর 2 নাম্বার হলো তপন। লোকটা যে খুব বুদ্ধিমান, একথা আমি নিশ্চয় করে বলতে পারি। কি করে বুঝলি? কেন, কোনো ডিটেকটিভ কি পুলিশ অফিসারের মুখের উপরে কথা বলতে পারে? এমন কোনো কনস্টেবল কি কলকাতায় তুই দেখেছিস? আর কিছু? লোকের চোখ, মুখ এবং কথাবার্তা শুনে তার বুদ্ধির পরিচয় পাওয়া না গেলে ডিটেকটিভই করা বৃথা। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না রতন, রমলা দেবীর কেসে তপন স্টেটমেন্ট দিল কেন যে আততায়ীর হাতে ছোঁড়া ছিল? তাহলে সে প্রাণের ভয়ে ছোঁড়া ব্যবহার করেনি কেন? তপনই বা ছোঁড়া থেকে প্রথমে চিৎকার করে ওঠেনি কেন? রতন বললে, আমি ভাবছিলাম অন্য কথা। যখন আততায়ী হোটেলে ঢোকে তখন ম্যানেজারটা দেখেনি কেন? সেটা একটা সমস্যাই নয় রতন। একটা হোটেলে কিছু আগে যে কোনো লোক লুকিয়ে বসে থাকতে পারে, কিন্তু লোকটা যখন পালালো তখন কেউ তাকে দেখেনি কেন? বা পিছন দিক দিয়ে পালাতে পারে না? নিশ্চয়ই পারে। দীপক সিগারেটে আর একটা টান দিয়ে বলল, কিন্তু আমি ভালো করে দেখেছি, ওই হোটেলের পিছন দিকে রেন পাইপ জাতীয় কিছুই নেই। তবে আলসের যেসব খাঁজ আছে তা বেয়ে নিচে নামা অসম্ভব নয়, কিন্তু তাতে সময় লাগবে। সেই সময় অন্য কনস্টেবলটি, কি যেন নাম,
হিরু বর্মন। হ্যাঁ, হিরু বর্মন তখন তাকে দেখে ফেলতো নিশ্চয়ই। তাহলে তুই কি বলতে চাস? এ থেকে দুটি সিদ্ধান্ত করা যায়, হয় আততায়ী ওই গন্ডগোলের সময় ওখানে লুকিয়েছিল, অথবা লুকিয়ে বসেছিল। তা কি সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে তপন ভুল স্টেটমেন্ট দিয়েছে। অবশ্য ভয় পেয়ে একটা ভুল জবানবন্দি দেবে এমন লোক তপন নয়। শুনেছিস বোধহয় যে সে বীরত্বের জন্য একটা পুরস্কার পেয়েছিল। সে বীরত্ব পদককে ডিফেন্ড করার জন্য অবশ্য একটা মিথ্যে কথা বলতে পারে, কিংবা ছোড়াশুদ্ধ লোকটাকে এমনভাবে চেপে ধরতে পারে যাতে সে ছোড়া মারতে পারেনি। আচ্ছা, তপনের বিপক্ষে আর কি তোর বলার আছে? আছে, ওর স্টেটমেন্টটা রং। মনে হয় এই জন্য যে যেসব পরিচিত লোকের তালিকা আমরা পেয়েছি তাতে ওই ধরনের চেহারা কারো নেই। আবার পরিচিত লোক ছাড়া এ জাতীয় খুন হওয়া যে প্রায় অসম্ভব তা তুই নিশ্চয়ই স্বীকার করতে বাধ্য। তাহলে তপনের স্টেটমেন্ট মিথ্যে? বেশ, তুই তাহলে ওকে ক্রস কর, ওকে বল। ওয়েট মাই ফ্রেন্ড। সিগারেটে আর একটা শেষ টান দিয়ে ফেলে দিয়ে দীপক বললে, ওর কথা যে সত্যি তা মনে করারও যে কারণ আছে। সত্যি? কি রকম? রমলা দেবী আর আগমনী দেবীর হত্যাকারী যে একই লোক এ কথাটা আমি 100% শিওর হয়ে বলতে পারি রতন। কি করে? ফিঙ্গারপ্রিন্টের রেজাল্টটা এখনো পাওয়া যায়নি। তোর বোধহয় মনে আছে রতন যে ক্রাইমের প্যাটার্ন সম্পর্কে আমি দীর্ঘদিন ধরে গবেষণা করেছিলাম। তবে প্রথম দু একটা ভুলও আমার হয়েছিল, কিন্তু বর্তমানে প্রায় আর তা হয় না। তোর আর কোনো চিন্তাধারা নেই? আছে, অচিন্ত্যবাবু নির্দোষ। আর আর ওয়াটার ওয়ার্কসের সুনীলবাবুর সপক্ষে আমি 100% না হলেও 80% সাফাই গাইতে পারি। বেশ, এবার তাহলে তোর পয়েন্ট কি তা শোনা যাক, বল। হত্যাকারী যদি দুটি ক্ষেত্রেই একই লোক হয় তবে সে নিশ্চয়ই উভয়েরই পরিচিত হবে। কিন্তু রমলা দেবী এখানে বেড়াতে এসেছিলেন মাত্র কয়েকদিনের জন্য। অন্তত যে কজন লোক আগমনী দেবীকে চিনতেন তারা নিশ্চয়ই রমলা দেবীর সুপরিচিত ছিলেন না। তা থেকে এই কথাই প্রমাণিত হচ্ছে যে হত্যাকারী যদি একই লোক হয় তবে সে উভয়েরই পরিচিত হতে পারে না। তাই তপন মিথ্যে কথা নাও বলতে পারে। রতন একটু হন্তদন্ত হয়ে বললে, তাহলে তুই বলতে চাস হত্যাকারী মাত্র একজনের খুব পরিচিত? হয়তো তাই, অথবা দুজনেরই অপরিচিত। মানে মার্ডারের প্যাটার্ন তাই বলে। অথচ পরিচিত না হলে তো ভেতরে ঢুকতে পারবে না, অন্তত দ্বিতীয় ক্ষেত্রে। সেটাই তো স্বাভাবিক। তাহলে ওর মধ্যে একটা বিরাট ধাঁধার সৃষ্টি হলো, তাই না? তাই তো হলো। তবে কিভাবে তা সলভ হবে সেই সলিউশনটাই তো খুঁজছি। এই সমস্যার সমাধান হলেই তো খুনির সঙ্গে সঙ্গে ধরা পড়তে বাধ্য। এই সমস্যার সমাধান পাবি না। পরিচিত না হলে খুন করতে পারবে না, অথচ অপরিচিত হওয়াটাই স্বাভাবিক। এর সমাধান কোথায়? দেখ, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। যাক, ওই দেখ চাঁদ উঠল। পূর্ণিমার পর 3টে রাত কেটেছে, এখনো দেখ চাঁদ কি উজ্জ্বল দেখাচ্ছে। রতন বললে, উহ, এই দুরহ সমস্যা থেকে চট করে তুই মন ফিরিয়ে প্রকৃতির মাঝে ডুবে গেলি। তা না পারলে তো মাথাটাই খারাপ হয়ে যাবে বন্ধু। এই জন্যই তোকে এত ভালো লাগে দীপক, তুই কোনো কিছুই বোরিং হতে দিস না। দীপক উত্তর দিল না। সে যেন তখন নিজের মধ্যেই নিজে বিভোর হয়েছিল। হোটেলের দিকে ফিরে চলল ওরা দুজনে, আগে আগে দীপক, পিছনে রতন।
মোড়ের মাথায় এসে হঠাৎ দীপক চট করে শুয়ে পড়ল। রতনকেও একটানে শুয়ে দিল। রতন তো হতবম্ব, কি ব্যাপার? প্রায় সঙ্গে সঙ্গেই হঠাৎ শব্দ শোনা গেল, একটা বুম। দীপক শুয়ে শুয়েই কোমর থেকে পিস্তলটা বার করে একাধিক লক্ষ্য করে ফায়ার করল। তার লক্ষ্য অভ্রান্ত হয়নি, তাই কোনো শব্দ শোনা গেল না। দীপক বললে, ওহ, খুব জোর বেঁচে গেলাম, বেটা পালিয়েছে। কে রে? তা জানবো কি করে? তুই তো প্রকৃতির স্বপ্নে বিভোর হয়েছিলি। ভাগ্যিস আমি সামনের দিকে তাকিয়েছিলাম, তাই তো দেখতে পেলাম। কি দেখেছিলি? একটা কালো পোশাক পরা লোক কি একটা জিনিস ছুঁড়ে দিলে আমাদের দিকে। শুয়ে না পড়লে কি হতো? হাত হুমার টুকরো আমাদের গায়ে বিদ্ধ, জখম হতাম। তা বটে, কিন্তু লোকটাকে ধরতে পারলে ভালোই হতো। তা তো জানি, কিন্তু কি করব? পিস্তলে গুলি তো তাকে স্পর্শ করলো না। শুয়ে শুয়ে কি ঠিকমতো গুলি করা যায়? তা বটে। এটা আমাদের উপরে হলো দ্বিতীয় আক্রমণ। দুবার বেঁচে গেলাম, জানি না তৃতীয়বারেও বাঁচব কিনা। আবার আক্রমণ হবে? তার আগেই কে সলভ করে ফেলবো আশা করি, দেখা যাক। দীপক ধীর কণ্ঠে বললে, এখন ফলো করলে তা হবে বৃথা চেষ্টা, তাই সে চেষ্টা করে লাভ নেই। তার চেয়ে চল বাড়ির দিকে ফিরে যাই। আর তোকে একটা কাজ করতে হবে রতন। কি কাজ? মিস্টার গুপ্তকে প্রিপেড টেলি করব, তার জবাব চাই। তার উপরেই এ কেসের সমাধান নির্ভর করছে। দুজনে ধীর পায়ে ফিরে চলল হোটেলের দিকে, কারণ কিছু কিছু শান্ত বায়ুসেবী লোক তাদের দিকে এগিয়ে আসছিল রহস্যের গন্ধ পেয়ে তার সন্ধান নেবার জন্য। দুজনে তাই দ্রুত পা চালালো। 9. সুনীলের তথ্য। পরদিন সকাল 8টা। চায়ের কাপ ও জল খাবারে দুটি থালা রেখে যাচ্ছিল বেয়ারা। রতন বাধা দিয়ে বললে, ওই কুজোটার অবস্থা দেখে যা। কি দেখবো বাবু? কুজো? হ্যাঁ, খাবার জল নেই, জল ভরে দিয়ে যা। যাচ্ছি বাবু, লোক পাঠিয়ে দিচ্ছি। লোক পাঠাবে? এসব বাজে কথা রাখো, শিগগির জল ভরে দে। বলছি তো। এই, দীপক হাঁক দিল, ওই দেখ দারোগাবাবু আসছেন, তোর নামে রিপোর্ট করে দেবো, যা শিগগির। লোকটা কুঁজো হাতে নিয়ে চলে গেল। ঠিক সেই সময় দরজার গোড়ায় মিস্টার পট্টনায়ককে দেখা গেল। মুখটা ভারাক্রান্ত, মলিন। আসুন মিস্টার পট্টনায়ক। তিনি ঘরের মধ্যে ঢুকে বসলেন। তা হঠাৎ আমাদের উপরে বিরূপ হলেন কেন মিস্টার পট্টনায়ক? বিরূপ? আমি? তা ঠিক নয়, আপনি গিয়েছিলেন ভুবনেশ্বরে, তাই নয় কি? ভুবনেশ্বরের কাজ সফল হলো? পট্টনায়ক একটু অবাক হলেন। দীপক বললে, সুনীলবাবুর খবর পেলেন নাকি মিস্টার পট্টনায়ক? পট্টনায়ক আরও অবাক। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি মশাই সব জানতা নাকি? না, সব জানতা নয়, তবে হাফ জানতা বটে। তবে আমি ভুবনেশ্বর গেছি, সুনীলবাবুর খবর পেয়েছি, এসব কথা জানলেন কি করে? এ তো খুব স্পষ্ট সহজ কথা। দীপক সিগারেট বের করল। কাল বিকেলে আপনার আসার কথা ছিল, তবু আসেননি। তার জন্য একটু সংকোচের সঙ্গে ঢুকবেন ভিতরে, তা নয় গট গট করে চলে এলেন, তার মানে খবর আছে। সিগারেট ধরিয়ে দীপক বললে, আপনার মুখমণ্ডল প্রফুল্ল নয়, তার মানে খবরটা ভালো নয়। সুনীলবাবুর সম্বন্ধে আপনার সন্দেহ ভেস্তে গেছে। আমি অবশ্য জানতাম তা ভেস্তে যাবে। আর একটি মাত্র দিনের মধ্যে আপনি কোত্থেকে ঘুরে আসতে পারেন তাও ভেবে নিলাম। নিশ্চয়ই ভুবনেশ্বর।
সেখানে হলো সুনীলবাবুর সম্ভাব্য ঠিকানা। ঠিক তাই মশাই, সুনীলবাবু চাকরি থেকে কোথাও উধায় হয়েছিলেন জানেন? জানি, ভুবনেশ্বরে শ্বশুর বাড়িতে। এটাও আমার ডিডাকশন আপনার চেহারা দেখে। পটনায়ক বলেন, আরে বাবা, বিয়ে তো আমরাও করেছিলাম মশাই, তা বলে এত প্রেম? আমাদের এমনভাবে বিপদে ফেলে মশাই, বলা নেই কওয়া নেই। তা যাবানি তো, বলে গেলে তো তিনি ছুটি পেতেন না। তা বটে, আর তিনি তো একথা জানতেন না যে তিনি কি একটা দুটো দিন অনুপস্থিত হলে আপনারা হঠাৎ সদলে পিছু পিছু ছুটবেন। তা ঠিক। যাক, তাকে গ্রেফতার করেননি তো? না। বুদ্ধিমানের কাজ করেছেন। কেন? তাহলে একজন সরকারি কর্মচারীকে বিনা কারণে গ্রেফতার করার জন্য আপনাকে কৈফিয়ত দিতে হতো। সত্যি, তাহলে ব্যাপারটা বড় ঘোরালো হয়ে উঠত। তা তো হতোই। যাক, এদিকে আপনার কেসের নতুন খবর আছে। আমাদের কেস মানে? মানে খুনের কেস। খুন ছাড়া কেসে তো তেমন ইন্টারেস্ট আপনার নেন না। তা বটে, ছোটখাটো চুরি পকেটমারি নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? তবে 2-4 লাখ টাকার মতো বড় ডাকাতি হলে না হয় মাথা ঘামানো চলে। তা বটে, ভাগ্যবান লোক আপনারা। যাক, আপনার খবরটা নিবেদন করুন। ইম্পর্টেন্ট নিউজ। আহা, বলুন না। দুটো খুনেরই আঙুলের ছাপ একই লোকের, তা জানা গেছে। তার মানে দুটো খুন একই লোক করেছে? তাই তো দাঁড়ায়। দীপক সিগারেটটা অ্যাস্ট্রের উপরে রেখে তাকালো রতনের দিকে। অর্থাৎ সে বলতে চাইল যে এ ঘটনা তার আগেই আন্দাজ করা ছিল। রতন সেদিকে মন না দিয়ে বললে, একটু চা খাবেন নাকি মিস্টার পট্টনায়ক? না না, কাল থেকে চায়ের উপরই আছি, এক্ষুনি বাড়ি গিয়ে স্নান আহার করতে হবে। তা তো হবেই, আপনার উপর ধকল যাচ্ছে বটে, তবে আমরাও নির্বিবাদে নেই। দীপক বললে, তার মানে? মানে কাল আমাদের উপর আক্রমণ হয়েছিল পরপর 2 বার। আক্রমণ 2 বার? হ্যাঁ, মানে জীবন মরণ সমস্যা। কেন? কেন তা আক্রমণকারী জানে। তবে তার আগে গোটা 2 ভয় দেখানো চিঠি এসেছিল আমার কাছে। কেন? কেন তাও জানি না, তবে খুনি বোধহয় ভয় পেয়েছে যে আমরা তাকে ধরে ফেলতে পারি, তাই হয়তো। আশ্চর্য, সাহস তো তার খুব বেড়ে গেছে দেখছি। বাড়বেই, কারণ আপনি কোনো কোনো বিষয় আমাদের কাছে চেপে রেখেছেন। আমি? হ্যাঁ আপনি, কিন্তু আমি এ নিয়ে কোনো বাড়াবাড়ি করিনি, কারণ আমার বিশ্বাস আছে যে আমি সবই বের করতে পারবো বা জানতে পারবো। পারবেন তো বটেই, কিন্তু আমি কি এমন কথা গোপন করলাম? দীপক হেসে বললে, আমি স্পষ্ট করে বললাম বলে কিছু মনে করলেন না তো? না, কিন্তু আপনি কি তাহলে জানেন সেই খুনিকে? জানি বললে ভুল হবে, আন্দাজ করতে চেষ্টা করছি। তবে তবে কি? কলকাতায় একটা খবর জানানোর জন্য কাল মিস্টার গুপ্তকে তার করব। সেই খবরটা পেলেই আমি খুনিকে ধরতে পারবো। কিসের তার? তা এখন উজ্জ্ব থাকবে। বেশ, যা আপনি বলবেন তাই হবে। তাহলে এখন আমি উঠি? আহা, আর একটু বসুন না। না মশাই, আমি কাল থেকে কি অবস্থায় আছি জানেন তো। আচ্ছা আচ্ছা, উঠুন। মিস্টার পট্টনায়ক উঠে দাঁড়ালেন। তিনি বেরিয়ে চলে গেলে দীপক হাসতে লাগলো। রতন বললে, কিরে হাসছিস কেন?
হাসছি এই জন্য যে আজ জোর চাপ দিয়েছি মিস্টার পট্টনায়কের উপরে। তা তো দেখলাম। আশা করি তিনি এবার আমাকে একটু সমঝে চলবেন। তা বটে। দীপক আর কোনো কথা বললে না। মিস্টার পট্টনায়কের বিশাল দেহটা অদৃশ্য হবার ঠিক পরেই পাশের দরজা দিয়ে অসীম বসুর দেহটা চোখে পড়ল। তিনি ফিসফিস করে বললেন, ও দীপক বাবু, শুনছেন? কি? দরজা খুলে গেল। অসীমবাবু ভিতরে এলেন। এমনিতে শরীরে মেদ নেই বটে, তবে এখন খালি গায়ে রয়েছেন, তাই পেটে একটু মেদ আছে দেখা গেল। গায়ে তার শুধু একটা তোয়ালে জড়ানো। কোথায় যাচ্ছেন? সাগরে স্নান করতে, চলুন না। এত সকালে স্নান? সকাল কোথায়, 8টা তো বাজে। স্নান করতেই তো 10টা বেজে যাবে। তা বটে, পুরীতে এসে যদি সমুদ্রে স্নানই না করলেন তো কি লাভ? ঠিক বলেছেন। মাথায় তেল ঢেলে নিয়ে চলুন যাই আমরা। এমন সময় ঢুকলেন অসীমবাবুর স্ত্রী লেখা দেবী। বললেন, ওমা, তেল ঢালবেন কি দীপক বাবু? দীপক দেখল রেখা দেবীর চুল আঁটো করে উপরে তোলা, পরনে সাধারণ তাঁতের শাড়ি, তার উপরে একটা গামছা জড়ানো। তেল মাখবো না? না, তাহলে নোনা জলে চুলে জট পাকিয়ে যাবে, বুঝলেন? তাই নাকি? হ্যাঁ, পরশু আমার খুব ঝামেলা হয় এই নিয়ে, তাই সাবধান হয়েছি। তবে চলুন যাই। সকলে বেরিয়ে পড়লেন। পথে নেবে অসীমবাবু বললেন, আজ আবার আপনার কাছে মোটা দারোগা বেটা এসেছিল। হ্যাঁ, আমার কাছে এখনো আসেনি, বুঝলেন। এলেও অবশ্য আমল দিতাম না। কিন্তু দীপক বললে, বেড়াতে এসেই তো পড়ে গেছি ঝামেলায়। আরে মশাই, ওইসব পুলিশ আমি দু চোখে দেখতে পারি না। আর দেখুন, বেড়াতে এসে সেই পুলিশের উৎপাতেই পড়তে হলে কিনা আমাকে, যত সব ইয়ে। তা যা বলেছেন। বালি তেতে উঠেছিল, তাতে আলতোভাবে পা ফেলতে ফেলতে দীপক বললে কথাটা। একটু পা চালান অসীমবাবু, বালি গরম। তা বটে। সাগরের কাছে এসে গেল ওরা। নুলিয়ার দল প্রায় রেডি ছিল। তারা এসে সব ঘিরে ধরল ওদের। দীপক বললে, আমি নামবো না বেশি জলে, সামান্য জলেই। বাধা দিয়ে রেখা বললে, ও মা, সাগরে না নামলে আর সাগরে স্নান হলো কি করে? তা বটে। বাধ্য হয়ে ওদের সবাইকেই জলে নামতে হলো। প্রায় 1 ঘন্টা নুলিয়ার হাত ধরে জলের মধ্যে মাতামাতি করলো ওরা। তারপর উঠল। গা মুছতে মুছতে একদিকে তাকাতেই নজর যেন আটকে গেল রতনের। সে দেখতে পেল সাধারণ পোশাকে মিস্টার পট্টনায়ক দূরে স্নান করে উঠলেন। তার সঙ্গে ছিল আইডিয়া লজের হরিধন বাবু। দুজনেই ডাঙায় উঠে গল্প করছিলেন। রতন ভাবতে লাগলো, ওদের দুজনের মধ্যে এত গভীর আলাপ হলো কি করে? সে দীপককে খোঁচা দিল। দীপক যেন দেখেও দেখল না ঘটনাটা। সে ততক্ষণে অসীমবাবুর সঙ্গে সামুদ্রিক মাছ সম্পর্কে গল্পে মেতে উঠেছিল। রতন বুঝতে পারল না দীপক কেন এই ব্যাপারটিকে গুরুত্ব দিল না আদৌ। 10 রহস্যের কিনারায়। রতন তখন চিঠি লিখছিল তন্দ্রার কাছে। ছোট্ট চিঠিটা। প্রীতিভাজনেশ্বু তন্দ্রা দেবী, আপনার চিঠিটা পেয়েছি। মিস্টার গুপ্ত ও মিস্টার সেন এবং আরও অনেকে আমাদের কলকাতায় ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন জেনে সুখী হলাম। নিজেদের মূল্য বুঝতে পারলে কার না আনন্দ হয় বলুন। এদিকে মিস্টার গুপ্তকে
একটা তার করে দীপক তো চুপচাপ বসে আছে। আজ তাদের উত্তর আসার কথা আছে, তাহলেই নাকি নিশ্চিন্ত হয়ে ও খুনি ধরতে সক্ষম হবে। তবে এখন তার দিন কাটছে অদ্ভুতভাবে। সকালে সমুদ্রে স্নান করে এলাম আমরা। হোটেলে খেতে খেতে হঠাৎ এক বই পাগলা মানুষের সঙ্গে আলাপ জমিয়ে ফেললে। লোকটার হাতে বিরাট একটা বই ছিল, এনসাইক্লোপিডিয়া। কি করে সে এককালে সেটা মুখস্থ করত, সেই সব গল্প শুনে তার সঙ্গেই আলোচনায় উঠল মেতে। তারপর কথা বলতে বলতে হঠাৎ কি দেখে খাওয়া গেল বন্ধ হয়ে। উঠে গিয়ে হাত মুখ ধুয়ে সেই যে ঘরে গিয়ে ঢুকেছে, আর বের হওয়ার নাম নেই। বিকেলে বহু চেষ্টা করে শুধুমাত্র চা খাওয়াতে পেরেছি। হোটেলের বয়কে দিয়ে গোল্ডফ্লেকের টিন একটা আনিয়েছি। এখন যে কটা তার মধ্যে বাকি আছে ভগবান জানেন। ঘরে শুধু ধোঁয়া আর ধোঁয়া। ঘরে ঢুকলেই দম বন্ধ হওয়ার উপক্রম হয়। এখন রাত 10টা বাজে, এখনো অবধি সে খায়নি। খাবার ঘরেও যেতে আপত্তি। বয়কে 4 আনা পয়সা দিয়ে খাবার আনিয়ে রেখেছিলাম ঘরে। জানি না সারা রাতে ঢাকা খোলা হবে কিনা। আপনি নিশ্চয় জানেন যে কোনো উল্লেখযোগ্য সূত্র ইত্যাদি যখন ওর সামনে আসে, তখন তা নিয়ে ও নানাভাবে চিন্তা করতে থাকে। সেই চিন্তার জাল যেন মাকড়সার জালের মতো ওকে আচ্ছন্ন করে ফেলে। তখনই ওর অবস্থা হয় এই রকম। আমার মনে হয় এইরকম কোনো সূত্র ও পেয়েছে। তাই নিঃসন্দেহে এটা বলা চলে যে কেসের মীমাংসা হতে খুব বেশি দেরি হবে না। ইতিমধ্যে আমি জানবার চেষ্টাও করেছি, কিন্তু সফল হইনি। ওর ক্ষমতার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, আপনারও আছে নিশ্চয়। ইতিমধ্যে আমাদের উপর দ্বিতীয়বার আক্রমণ হয়েছিল, তবে আমাদের কোনো ক্ষতি হয়নি ভগবানের দয়ায়। নমস্কার ও প্রীতি নেবেন। ইতি রতনলাল। নামটা সই করে রতন তাকালো দীপকের দিকে। তখনও দীপক চোখ বন্ধ করে শুয়ে আছে। হাতে সিগারেট পুড়ে পুড়ে ছাইয়ের কুণ্ডলি পাকিয়ে যাচ্ছে। মিনিট কয়েকের মধ্যে তা তার ঠোঁট স্পর্শ করেনি। রতন ভাবছিল আর একবার সে দীপককে ডাক দেবে কিনা, খাবার তাগাতা দেবে কিনা, কিন্তু তার দরকার হলো না। দীপক নিজেই ডাক দিলে, রতন। কি রে? এতক্ষণে বুঝলাম আমি জিতে গেছি। আই হ্যাভ ওন অ্যাট লাস্ট। জিতে গেছিস মানে? মানে খুনি হেরে গেছে। কিভাবে? সে ধরা পড়ে গেছে। আমার তারের উত্তর কি আসবে তাও জানি। তার না করলেও চলতো, কিন্তু কিভাবে? শোন রতন, এই যে লোকটা পরপর 2টো নারী হত্যা করেছে, আগমনী ও রমনা দেবীকে, সে লোকটা একটা অ্যাবনর্মাল ম্যান। হি মাস্ট বি। যার মানে পাগল? ঠিক পুরো পাগল নয়, তবে সে সাময়িকভাবে উন্মাদ হয়ে ওঠে। এটা তার একটা মানসিক বিকার বলতে পারিস। তার মানে লুনাটিক? ঠিক তাই, বাংলায় বলা চলে চন্দ্রাহত। তোর বোধহয় মনে আছে, আগমনী দেবীর ক্ষেত্রে আমরা দেখেছি টাকা পয়সা চুরি যায়নি, তার উপর কোনো অত্যাচারও হয়নি। আচমকা গলা টিপে হত্যা। সাময়িক মানসিক বিকারের ফলে খুনি তা করেছে। কিন্তু যে লোকটা উন্মাদ, সে এমন ক্লিন মার্ডার একটার পর একটা করলো কি করে? খুনের আগে কৌশলে দরজা খোলা, হাতে ছোঁড়া রাখা, খুন করা এবং তারপর গা ঢাকা দেওয়া, এইসব কাজ করে যে সে কি পাগল হতে পারে বলিস? ঠিক বলেছিস। আমি নিজেও তো মনে মনে তাই ভাবছিলাম। তোর বুদ্ধি টুদ্ধি আজকাল বেশ খুলেছে দেখছি রতন। তাহলে বল। 2টো জিনিস আমার চোখ খুলে দিলে রতন। 1, বই পাগল লোকের এনসাইক্লোপিডিয়া মুখস্থ করা। দ্বিতীয়ত,
দুটো খুনই পূর্ণিমা রাতে ঘটেছে। ডিকশনারিতে দেখলাম, মানে এই বড় বইটাতে, লুনাটিজম অর্থাৎ সাময়িক উন্মত্ততা। আসলে বই পাগল লোকটা নিজেও লুনাটিক, আর সব বিষয়ে সে ভালো, কিন্তু বইয়ের ব্যাপারে কিছুটা উন্মাদ। আমি এককালে জ্যোতিষের বই কিছুদিন পড়েছিলাম, তা জানিস তো? জানি। জ্যোতির্বিদ্যায় গ্রহ নক্ষত্রের প্রভাব বলতে গিয়ে তাতে বলা হয়েছে, চাঁদ যে পৃথিবীর উপরে প্রভাব বিস্তার করে তার বড় প্রমাণ জোয়ার ভাটা। তেমনি মানুষের শরীরে ওয়াটার ব্যালেন্সেও চাঁদের উপর নির্ভর করে। বর্তমান বিজ্ঞান বলে যে সব যন্ত্র যা দিয়ে তৈরি হয় তা হলো পরমাণু। এই পরমাণুর কনস্ট্রাকশনের মধ্যে একটা ইলেকট্রিক্যাল সিস্টেম বর্তমান। এখন পূর্ণিমা বা অমাবস্যা চাঁদের অবস্থান তার উপরে কিছুটা প্রভাব ফেলতে পারে নিশ্চয়ই। দু একটা উদাহরণ দিচ্ছি, শোন। এই কথা জানা গেছে যে রেডিওতে দূর দূর জায়গায় যে বেতার তরঙ্গ পাঠানো হয় তা অমাবস্যা বা পূর্ণিমায় অনেকটা কমে যায়, অন্যদিন ঠিক থাকে। দক্ষিণ আমেরিকায় ও অস্ট্রেলিয়ায় দু এক জাতের গাছ আছে যার ফুল ফোটে কেবল পূর্ণিমাতে। রতন বললে, মোপাসার লেখা গল্প মুনলাইটও তো একথা বলে, চাঁদের প্রভাবে যে তরুণ তরুণী প্রভাবিত হলো, অন্যদিন তারা তা হতো না। দীপক বললে, ঠিক। পড়াশুনো না করলে, জ্ঞান না বাড়ালে রহস্য অনুসন্ধানী হওয়া যায় না রতন, বুঝলি? শোন, পাশ্চাত্যের এক বিখ্যাত বিজ্ঞানী প্রচুর গবেষণা করে বলেন যে চাঁদের একটা প্রতিক্রিয়া আছে প্রাণীদের উপর। এই প্রতিক্রিয়ার ফল হিসেবে তিনি নানা উদাহরণ দিয়েছেন। এক ধরনের প্রাণী আছে যারা পূর্ণিমা না হলে প্রাণ পায় না, ঠিক পূর্ণিমার আগে তারা জীবন্ত হয়ে ওঠে। তিনি আরও দেখিয়েছেন যে চন্দ্রকলার কলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ব্রেন সেলের বৈদ্যুতিক জোয়ারের একটা সম্পর্ক আছে। পৃথিবীর কয়েকটি দুর্লভ ব্রেনে পূর্ণিমার প্রতিক্রিয়া হয় ভারী অদ্ভুতভাবে। এর কারণও বিজ্ঞানীরা দেখিয়েছেন। সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসে তার কয়েকটি রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে এখানে আসতে পারে না। পূর্ণিমা রাতে চাঁদ থেকে সেই রশ্মি পৃথিবীতে আসে। সেই রশ্মি বিশেষ ধরনের ব্রেনে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকেই বলা হয় লুনাটিজম। দীপক একটা সিগারেট ধরিয়ে বলতে থাকে, এই ধরনের প্রতিক্রিয়া যে কখন কোন ব্রেনে কি হয় বলা যায় না। ভারতের একটিমাত্র লোকের কথা আমি শুনেছিলাম, ভদ্রলোক দক্ষিণ ভারতীয়। সেই ভদ্রলোক প্রতি পূর্ণিমা রাতে অজ্ঞান হয়ে যেতেন। ইংল্যান্ড ও আমেরিকায় এরকম দু একজন লোকের কথা জানা যায়। একজন ভদ্রলোক পূর্ণিমা রাতে কিছু খেতে পারতেন না, সব সময় একটা ঘুম ঘুম ভাব, অথচ তিনি ঘুমোতেও পারতেন না সারা রাত। আর এক ভদ্রলোক পূর্ণিমা রাতে 10টা-11টার পর থেকে সমানে অশ্লীল কথাবার্তা বলতে শুরু করে দিতেন। আমাদের দেশ হলে তাকে ভূতে পাওয়া বলতো, কিন্তু রাত 2টোর পর তিনি ঠিক হয়ে যেতেন। তখন আগের কোনো কথা তার আর মনে থাকতো না। রতন চুপ করে ছিল। এবারে বললে, তাহলে তুই জানিস খুনিকে? মোটামুটি জানি। সঠিক নয়? সেটা এখন থাক, তুই বরং মিস্টার পট্টনায়ককে একবার ডেকে নিয়ে আয়। রতন হাসল, বললে, এখন রাত কটা তা খেয়াল আছে তোর? 11:30 বাজে। এখন দয়া করে খেয়ে দে, শুয়ে পড়তো। ঠিক কথা, আমি বেশ খিদেও অনুভব করছি। আমি তো বলছিলাম না, আমি ভাবছিলাম এইটুকু মাত্র শহরে এত বড় কঠিন অসুখের কথা কেউ চেপে রাখতে পারবে না। তা ঠিক। যাকগে, কাল সকালে যা হোক করা যাবে, এখন একটু খেয়ে নিই। থালার ঢাকনা খুলে দীপক বললেন, তাই তো, বড় খিদে পেয়েছে। এ কি, আজ যে দেখছি মাংস দিয়েছে, বাহ চমৎকার।
রুটি, মাংস, ডালনা, ভাজা, ডাল। ঠিক আছে, আধ ঘন্টায় আমি থালা ফাঁক করে দিচ্ছি। 11 খুনি কে? পরদিন সকালবেলা দীপক খুবই চিন্তিত ছিল। একটা যেন মীমাংসার সূত্র তার মনে ভেসে আসছিল, তবে তা ঠিক তার মনের মতো ছিল না। সে পথে বের হলো। রতন হোটেলে একাই ছিল। দীপক পথ চলতে চলতে লক্ষ্য করল একটা লোক যেন দূর থেকে তাকে ফলো করছে। দীপক চুপ করে একটা চায়ের দোকানে বসল। দেখলো লোকটা আর একজনের সঙ্গে কথা বলল। তারপর দুজনে চলতে লাগলো। দীপক চায়ের দাম চুকিয়ে দিল। ইতিমধ্যে মেকআপটা পাল্টে নিয়ে লোক দুটোকেই দূর থেকে ফলো করতে লাগলো। তারা একটু দূরে গিয়ে ট্যাক্সি নিল। দীপকও আর একটা গাড়িতে চেপে বসলো। দুটো গাড়ি চলল নিরাপদ দূরত্ব বজায় রেখে। কিছুটা গিয়ে লোক দুটি নেবে একটা আধ ভাঙা মতো বাড়িতে ঢুকলো। দীপক ট্যাক্সি ছেড়ে দিয়ে বাড়িটার সামনে এসে ভাবতে লাগলো কি করা যায়। অনেক চিন্তা করে সে স্থির করলো যে বাড়িটার মধ্যে ঢুকে দেখাই যাক না। পকেটে হাত দিল, পিস্তলটা ঠিকই আছে। দীপক বাড়িটার মধ্যে প্রবেশ করলো। প্রতি ঘর ফাঁকা, কয়েকটি ঘর আবার স্যাঁতস্যাঁতে। কোনোদিনও সেখানে মানুষ বাস করেছে বলে মনেই হয় না। দীপক আরও এগিয়ে গেল। একটা হল ঘর। দীপক ভিতরে ঢুকলো। দেখে একটা টেবিলের পাশে মোটামুটো একজন লোক বসে। চেহারার মধ্যে ধূর্ততা। কে তুমি? দীপক প্রশ্ন করলো। লোকটা বললে, তুমি কে তা আগে বলো। কেন এই বাড়িতে অনধিকার প্রবেশ করেছো? দীপক কি যেন বলতে গেল, হঠাৎ দেখে লোকটা টেবিলের উপর একটা বোতাম টিপতে যাচ্ছে। আর্তনাদ করে দীপক লাফ দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে তার পায়ের নিচের মেঝের একটা অংশ সরে গেল বোতাম টেপার সঙ্গে সঙ্গে। তার মধ্য দিয়ে আগুনের শিখা বের হচ্ছিল। দীপক পড়ে গেল সেই সুড়ঙ্গের মধ্যে। তবে সুড়ঙ্গের মধ্যে আগুন ছিল না, ছিল একটা আবদ্ধ কক্ষ। দীপক ভালো করে ঘরের চারিদিক খুঁজে দেখতে লাগলো। বের হবার কোনো পথই সে খুঁজে পেল না। তার মন অসীম হতাশায় ভরে উঠল। শেষে কি সে শত্রুদের হাতে বন্দী হলো? কে এই দল যাদের এত ক্ষমতা? দীপক শুনতে পেল উপরে অট্ট হাসির শব্দ। দীপক তন্ন তন্ন করে ঘরটা খুঁজতে লাগলো। হঠাৎ তার নজর পড়ল একদিকের দেওয়ালের চৌকোনো একটা পাথর বসানো, তার সঙ্গে ঝুলছে একটা শিকল। দীপক কৌতূহলী হলো। সে শিকলটা ধরে টানতে লাগলো। টানতে টানতে হঠাৎ দেখলো খটাং করে একটা শব্দ হলো। দীপকের সামনে দেখা দিল সরু একটা গোপন সুড়ঙ্গ পথ। দীপক হেঁটে চলল ধীরে ধীরে, মাথা নিচু করে। সে বেরিয়ে এলো বাড়িটার পাশে একটা মাঠের মধ্যে। দীপক ভাবল একা বাড়িটার মধ্যে গিয়ে কোনো লাভ হবে না তার। শত্রুরা হয়তো সংখ্যায় ভারী। সে তাই সেখান থেকে এক দৌড়ে গিয়ে পড়ল বড় রাস্তায়। তারপর একটা ডাক্তারখানা থেকে ফোন করল পট্টনায়ককে। মিস্টার পট্টনায়ক এসে বললেন, কি ব্যাপার? দীপক সব খুলে বলল। তক্ষুনি বিরাট পুলিশ বাহিনী এসে গেল। সারাটা বাড়ি তন্ন তন্ন করে সার্চ করা হলো। কারো পাত্তা মিলল না। মিস্টার পট্টনায়ক বললেন, এটা নিশ্চয় কুখ্যাত ক্রিমিনাল লক্ষ্মণ সিংয়ের আড্ডা। দীপক বললে, তা হতে পারে, তবে কি তারাই খুনি? না, আসল খুনি অন্য লোক। সে বিপদে পড়ে এই দলে সাহায্য নিয়েছে আমাকে হত্যা করার জন্য। যাক, এখন কি কর্তব্য? খুনিকে গ্রেফতার করা। তা কি সম্ভব? নিশ্চয়ই। আপনি একজন ভালো মনোবিজ্ঞানী ডাক্তারকে কল দিন।
আমি ধরিয়ে দিচ্ছি খুনিকে। আপনি জানেন? আন্দাজ করেছি মাত্র। বেশ, আমি ব্যবস্থা করছি। দীপককে নিয়ে মিস্টার পট্টনায়ক একজন শ্রেষ্ঠ মনোবিজ্ঞানী চিকিৎসকের সঙ্গে দেখা করিয়ে দিলেন। দীপক তার সঙ্গে আলাপ করে বললে, মিস্টার পট্টনায়ক, একটা কথা। বলুন। আপনি আজ রাতে একে আর তপনকে নিয়ে যাবেন আমার হোটেলে, আজ সন্ধ্যায়, কেমন? আচ্ছা, আশা করি খুনি আজই ধরা পড়বে। রতন আজীবন দীপককে ধীর স্থির বলেই জানত। সে যে কখনো হঠাৎ এত রেগে যেতে পারে তা তার ধারণা ছিল না। ঘরের মধ্যে মাত্র 4টে চেয়ার, এতে 4 জন বসে। প্রতিটি চেয়ারেই যেন কবরখানার নিস্তব্ধতা। একটিতে বসে দীপক, অন্যটিতে রতন, আর 2 চেয়ারে বসে মিস্টার পট্টনায়ক আর স্থানীয় হাসপাতালের সিভিল সার্জন মিস্টার অধিকারী। দুজনেই মাথা নিচু করে বসে আছেন। দীপকের রাগ দেখে রতনেরও লজ্জা করছিল। ঘরের টেবিলের উপরে শুধু শূন্য কটা কাপ প্লেট। সশব্দে ফ্যান অবিরাম বাতাস কেটে চলেছে। দীপক একটা সিগারেট ধরাতে গিয়ে হঠাৎ থেমে বলল, আমি জানি আপনারা আগাগোড়া মিথ্যে কথা বলেছেন। তা না হলে এইটুকু শহরে এখানে স্থায়ী বাসিন্দার সংখ্যা কত তা বলুন না মিস্টার পট্টনায়ক। আর কত? সবাইকেই তো চিনি প্রায়, বলতে পারি গ্যারেন্টি দিয়ে। ডাক্তারবাবু নিশ্চয় বলতে পারেন। কোনো লুনাটিক লোক এখানে থাকলে সে কি আপনার কাছে আসতো না মিস্টার অধিকারী? নিশ্চয়ই আসতো। হ্যাঁ, কিন্তু এর মানে কি হয় তা জানেন মিস্টার অধিকারী? মানে আমি মিথ্যে কথা বলছি, এই তো? আমার সব থিওরি ভুল, কিন্তু আমি জানি এই থিওরি ভুল হলে সব কিছু এত সুন্দরভাবে গড়ে উঠত না। আপনারা যদি এরকম লোকের কথা না শুনেও থাকেন, তাও আমাকে বলতে হবে সে এখানকারই লোক। স্থানীয় লোকের দ্বারাই এ খুন সম্ভব হয়। আবার স্তব্ধতা। দীপক সিগারেটটা ধরিয়ে বললে, মিস্টার পট্টনায়ক, এখনো কি আপনি ভরসা পাচ্ছেন যে এই কেসটার আগেরটার মতো আনসলভ থাকবে? না মিস্টার পট্টনায়ক, ভুল কাহিনীর আগাগোড়া আমি বলে দিতে পারি, জানেন? তাহলে খুনি কে? জানি না। উত্তর মেলানো এক কথা, আর প্রিসিডিংস ঠিক করা অন্য কথা। বহু উত্তর আগেই মিলে গেছে। স্টেপের সবগুলি প্রায় ঠিক মিলেছে। শুধু আপনারা একটু সাহায্য করলে আমি এক্ষুনি খুনিকে ধরে ফেলতাম। আপনি দেখতেন যে কলকাতা ডিটেকটিভের ব্রেন কতটা শার্প। জীবনে আমি কদাচিৎ ব্যর্থ হই, কিন্তু মানুষের সব আশা তো পূর্ণ হয় না। মিস্টার পট্টনায়ক চুপ। দীপক বললে, ভালো কথা। তপনকেও তো সঙ্গে আনতে বলেছিলাম, আপনি কি? হ্যাঁ, তাকে বলেছি, নিশ্চয়ই আসবে সে। আচ্ছা, আপনি যেন বলেছিলেন মনে হচ্ছে যে রমলা দেবীর মৃত্যুর পর তপন 2 মাস ছুটি নিয়েছিল। হ্যাঁ। দীপকের কথা বলার মাঝখানে হঠাৎ তপন প্রবেশ করল। তার ভঙ্গি ঋজু, লম্বা চওড়া চেহারা। এসো এসো, দীপক বললে, তোমার কথাই হচ্ছিল। মিস্টার পট্টনায়ক প্রশ্ন করছিলেন যে রমলা দেবীর মৃত্যুর পর যে 2 মাস ছুটি নিয়েছিলে, সেই ছুটিটা তুমি কি সূত্রে নিয়েছিলে? পাওনা ছিল, তাই একসঙ্গে ছুটিটা নিয়ে নিলাম। কিন্তু পাওনা না থাকলে ছুটি যে কেউ নেয় না তা আমিও জানি তপন। কিন্তু ঠিক ওই সময় অত বড় ছুটি তুমি... মনটা খুব খারাপ ছিল, তাই ভাবলাম ছুটিটা নিয়ে ফেলি। বেশ, তা ছুটিতে তুমি কোথায় গেছিলে? কেন গেছিলে বলো তো তপন?
তপনের মুখটা ফ্যাকাশে হয়ে গেছিল। সে বললে, আমি তো থাক থাক। দীপকের গলা শুনে ঘরের সবাই স্তব্ধ হয়ে যায়। তার দুটি চোখ দিয়ে ঠিক আগুন বের হতে থাকে। সে বললে, তুমি সবার চোখকে ফাঁকে দিতে পারো, কিন্তু আমার চোখকে নয়। তাছাড়া এত বড় একটা ব্যাপার গোপন থাকে না। আমি একটা টেলিগ্রামেই তোমার রোগের সব বর্ণনা জানতে পেরে গেছি তপন। এখনো কি তুমি তোমার দোষ অস্বীকার করবে? তপনের সারা দেহটা যেন হঠাৎ একটু কেঁপে উঠল। সে দুহাতে মুখ ঢাকল, মেঝেতে বসে পড়ে বললে, হ্যাঁ, আমি খুনি। আমি খুন করেছি দীপকবাবু। আমি জানতাম আপনার চোখ আমি এড়াতে পারবো না, তাই আমাকে ভয় দেখিয়ে চিঠি লিখেছ, আমাকে হত্যা করার চেষ্টাও করেছ। অবশ্য হত্যা করার সাহস তোমার ছিল না, তাই ছোঁড়া লক্ষ্য ভেদ করেনি, বোমাও আমার গায়ে লাগেনি। কেউ কোনো উত্তর দিল না। দীপক বললে, তাহলে সব কাহিনীটা বলছি এবারে। কোথাও ভুল থাকলে তপন তুমি তা সূত্রে দিও। 12 পরিশেষ। দীপক রতনের দিকে চেয়ে বললে, তোকে আমি আগেই বলেছিলাম রতন যে আগমনী দেবী ওয়াজ মার্ডার্ড বিফোর শি ওয়াজ অ্যাসল্ট। এটা একটা অ্যাবনর্মাল মানুষের ধর্ম, কিন্তু অ্যাবনর্মাল মানুষ খুনি হলে যে লক্ষণগুলো দেখা যায় তা এতে নেই। সেই জন্যই আমি কিছুটা পাজলড হয়ে গিয়েছিলাম প্রথমটা, কিন্তু লুনাটিক কথাটা যে মুহূর্তে আমার মাথায় এলো সেই মুহূর্তে সমস্যাও খুব সহজ হয়ে গেল। দ্বিতীয়ত, তোকে আমার সিদ্ধান্তের কন্ট্রাডিকশনের কথা বলেছিলাম। হত্যাকারী দুজনের অত্যন্ত পরিচিত, আবার দুজনেরই অপরিচিত। এই ধরনের মানুষ কে হতে পারে? এক, পুলিশের লোক ছাড়া। নিতান্ত অপরিচিত পুলিশ ম্যানও ডিউটির সময় ডাকলে কারো অন্যরকম কিছু সন্দেহ হয় না। সেই ক্ষেত্রে আরও কনফার্মড হলাম মিস্টার পট্টনায়কের লুকোচুরিতে। আমার মনে হয় তিনি এ ব্যাপারে কিছুটা আঁচ পেয়েছিলেন। দীপক মিস্টার পট্টনায়কের দিকে চেয়ে বললে, তপন যে লুনাটিকের পেশেন্ট ও রোগের লক্ষণ কি কি তা আপনি ডাক্তার অধিকারীর কাছেই জেনে নেবেন। ভালো কথা, তপন নিজে যে এমন রোগে ভুগছে তা ও নিজেও জানত না। এ ধরনের কয়েকটি লক্ষণ ওর দেখা দিত পূর্ণিমা রাতে একটা বিশেষ সময়। সেই জন্য খুব সম্ভবত পূর্ণিমার রাতে নাইট ডিউটি ও নিত না। সেই কথাটাই আপনি আমাকে গোপন করেছিলেন বলে মনে হয়। যাই হোক, রমলা দেবীর ব্যাপারটা হয়ে গেল খুব সাডেনলি। সব পূর্ণিমা রাতেই ডিউটি না নেওয়া সম্ভব ছিল না ওর পক্ষে। সে রাতেও তাই ডিউটি নিতে হয়েছিল। বিশেষ সময় ও পশুর মতো হয়ে যায়, নিজেকে হারিয়ে ফেলে। রমলা দেবীর উপরে ঝাঁপিয়ে পড়ে গলা টিপে হত্যা করে। কিছু নারী বিদ্বেষ অবচেতন মনে থাকার জন্য এমনি হতে পারে। মনে হয় এটাকেই হোটেলের ম্যানেজার আততায়ীর সঙ্গে ধস্তাধস্তি বলে ভুল করেছিল। যাই হোক, সময়টা পার হতেই ও বুঝতে পারে ও কি করে ফেলেছে। তখনও চেঁচিয়ে ওঠে এবং একটি মিথ্যে গল্প বলে। তারপরেই ও মানসিক চিকিৎসার জন্য 2 মাসের ছুটি নিয়ে কলকাতা যায়। আমি সেটাই টেলিগ্রাম করে মিস্টার গুপ্তের সাহায্যে জেনে নেই কোন হাসপাতালে ও যায়, কারণ এত কঠিন রোগের চিকিৎসার মতো হাসপাতাল খুব বেশি নেই। এমনকি এ রোগ সারে কিনা সঠিক বলা কঠিন।
তারপর মিস্টার অধিকারী, টাইম পিরিয়ড এ রোগের একটা বড় ফ্যাক্টর। দেখা গেল চিকিৎসায় এ রোগ সারে না নিশ্চয়ই। তারপর থেকে পূর্ণিমার রাতে ডিউটি ও নিত না, কিন্তু সেদিন আবার নিতে হয়েছিল। তখন নিশ্চয়ই আগমনী দেবীর ঘরে আলো জ্বলছিল। সুন্দরী আগমনী দেবীকে দেখে ওর সেই পুরনো ব্যাধি আবার নাড়াচাড়া দিয়ে ওঠে। ও বোধহয় এগিয়ে গিয়ে দরজায় নক করে। তিনি খুলে দিতেই আচমকা ঝাঁপিয়ে পড়ে হত্যা করে তাকে। তিনি এত চমকে ওঠেন যে একটা আর্তনাদ করেই জ্ঞান হারান। তারপর তাকে হত্যা করে তপন। একটু ভুল করলেন, দরজা খোলা ছিল। খোলা ছিল? হ্যাঁ। স্ট্রেঞ্জ, প্রত্যেকদিন দরজায় খিল এঁটে দেন, কিন্তু এমন দিনেই মারাত্মক ভুল করলেন তিনি। এক্ষেত্রে ও বহু সময় পায়, তাই সব প্রমাণ লোপ করে তারপর চিৎকার করে ওঠে। যাক, এইটুকুই আমার বক্তব্য। মিস্টার পটনায়ক নিজেই সলভ করেছেন বলে প্রচার করবেন, তাতে আমার আপত্তি নেই। জানি না এ কেসের বিচার হবে কিনা, তবে আমার মনে হয় বেচারাকে ভালো করে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত। খুন করেছে একটা অসুস্থ লোক, তার কথা ভেবে সে নিজেও বোধহয় লজ্জিত। মিস্টার পটনায়ক ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে জানিয়ে ক্ষমা ভিক্ষা করতেও পারেন। মিস্টার পটনায়ক সাগ্রহে দীপকের সঙ্গে করমর্দন করলেন। বললেন, আপনার সত্যি তুলনা নেই মিস্টার চ্যাটার্জি, এই কারণেই আপনি বিখ্যাত হতে পেরেছেন। দীপক বললে, যাক, কালই কলকাতা যাত্রা করব, সেখানে আবার অনেক কাজ জমে আছে আমার। তা তো বটেই। পরদিন বিদায়ের সময় মালপত্র সব গোছানো হয়ে গিয়েছিল। দীপক বললে, দাঁড়া, একটু সাগরে জল নিয়ে আসি। রতনের ভারী খারাপ লাগছিল সমুদ্রের কাছ থেকে বিদায় নিতে। সে বললে, সত্যি মেজাজটা বড় খারাপ লাগছে রে দীপক। তা লাগবেই, কেস খতম, বেড়ানো খতম, বিশ্রাম আর হলো না। মানুষের মনটাই একটা সাগরের মতো, তার গর্ভে যে কত কি লুকিয়ে আছে বা লুকিয়ে থাকতে পারে তা মানুষ কল্পনা করতেও পারে না। সমুদ্রকে যেমন কেউ সম্পূর্ণ জানতে পারেনি, তেমনি পারেনি বিশাল গভীর মানুষের মনকেও জানতে। চমৎকার রূপক, তাই না? দূরে শোনা যাচ্ছিল সাগরের ফেনিল উচ্ছ্বাস। বেলাভূমিতে আছড়ে পড়েছিল ঢেউগুলো। আকাশ গাঢ় নীল। সেদিকে তাকিয়ে রতনের মনে হলো, যেমন বিচিত্র এ জগৎ, বিচিত্র মানুষ, বিচিত্র মানুষের মন, তেমনি বিচিত্র এই প্রকৃতি। দীপক বললে, চল রে, আমাদের যাওয়ার সময় হয়ে গেল। আপনারা শুনছিলেন শ্রী স্বপন কুমার রচিত রহস্য উপন্যাস অন্তরাল। আশা করি খুব ভালো লেগেছে। এরম আরও অনেক উপন্যাস বা গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক দিন না। এরম আরও অনেক গল্প উপন্যাস নিয়ে আমরা আবার হাজির হব পরের দিন। আজ এইটুকুই। সবাই ভীষণ ভালো থাকবেন।